বিশ্বজুড়ে আপনারা যারা যুক্ত হয়েছেন চোখ আর দৃষ্টি সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে। দর্শক, চোখ নিয়ে ধারাবাহিক এই আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা আর তার সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি। আজও ঠিক তেমনটাই প্রচেষ্টা থাকবে। এ পর্যায়ে আজ আমরা কথা বলবো অত্যন্ত পরিচিত একটি চোখের সমস্যা, চোখের ছানি রোগ ও তার চিকিৎসা নিয়ে। আপনারা জানেন, একটা সময় চোখের ছানি রোগকে বয়সী চোখের সমস্যা বলা হলেও বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান কিন্তু বিভিন্ন বয়সী চোখের ছানি পড়ার বিষয়টি সামনে নিয়ে এসছে। সুতরাং খুব প্রাসঙ্গিকভাবেই চোখের ছানি পড়া এবং প্রতিকার নিয়ে আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানে শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে চোখের ছানি রোগ। এটি বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে ডক্টর স্বাক্ষর। আসলে ছানি নিয়ে আমরা যেহেতু আজকে আলোচনা করব, ছানিটি আসলে আমাদের চোখের ভেতরে যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটি থাকে সেটিরই একটি অসুখ। এই হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটি আসলে আমাদের চোখের সামনের যে কর্নিয়া এবং আইরিস এবং তার পেছনে যে ভিট্রিয়াস ক্যাভিটি এরই ঠিক মাঝখানে কিন্তু অবস্থিত। এবং এরই ভিতর দিয়ে যখন আলো আসলে প্রবেশ করে, এর ভিতর দিয়ে আলো প্রবেশ করে কিন্তু এটি রেটিনাতে চলে যাচ্ছে এবং তখন আমরা দেখার অনুভূতি পাচ্ছি। তো এই লেন্সটি যখন ঘোলা হয়ে যায় কোনো কারণে, সেটিকে কিন্তু আমরা আসলে ছানি বলি। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি অবশ্যই। জি, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, লক্ষ্য করুন, লাইট কর্নিয়া এবং এর ভেতরে যে আইরিস থাকে, এই পিউপিলের মাঝখান দিয়ে হিউম্যান ক্রিস্টালাইন লেন্সের ভেতর দিয়ে প্রবেশ করে এটি রেটিনার একটি ফোকাল পয়েন্টে বা কেন্দ্রবিন্দুতে গিয়ে প্রবেশ করছে। সেটি অপটিক নার্ভ হয়ে আমাদের ব্রেইনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে এবং তখনই আমরা দেখার অনুভূতি পাই। এবং যেটি বলছিলাম যে ছানি, এই হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটি যখন ঘোলা হয়ে যায় তাকেই বলে। নিশ্চয়ই। আমরা আরেকটি ছবির মাধ্যমে একটু দেখব। জি জি, লক্ষ্য করুন, প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে চোখটি একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, ভেতরের মনির ভেতর দিয়ে একদম স্বচ্ছ। কিন্তু পরের ছবিটিতে আপনি দেখুন একদম সাদা হয়ে গেছে মতির মতন, বা একেবারেই সাদা, বাইরের থেকেই বোঝা যাচ্ছে। এটিকেই আসলে আমরা ছানি বলি। এটি আসলে অনেকটা পরিপক্ক অবস্থায় আছে। নিশ্চয়ই। আমরা তো আসলে শুরুর দিকে জানতাম বা অনেকে আসলে ধারণাই করত যে এটি আসলে শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথেই হয়। বিষয়টি কি আসলে তেমন কিনা? ডক্টর স্বাক্ষর, আপনি ঠিকই বলেছেন যে আসলে বয়সজনিত কারণে কিন্তু মূলত ছানি পড়ে থাকে, তাছাড়া অন্যান্য কারণেও কিন্তু ছানি পড়তে পারে। জি, আর কি কি কারণে আসলে ছানি পড়তে পারে? জি, আপনি আসলে জেনে খুবই অবাক হবেন যে একটি শিশুও কিন্তু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এমনকি ছানি কিন্তু আঘাতজনিত কারণে হতে পারে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে, এমনকি চোখে কোনো প্রদাহ হলে কিন্তু ছানি হতে পারে। এই মূলত এই সমস্ত কারণে কিন্তু ছানি রোগ হয়। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। যে আপনি লক্ষ্য করছেন যে এটি কিন্তু আসলে বয়সজনিত কারণেই ছানিটি হয়েছে। রোগীর ডান চোখটি কিন্তু একেবারেই সাদা হয়ে গিয়েছে, এটি বয়সজনিত কারণে ছানি। পরের ছবিটা আমরা দেখব। যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস জনিত কারণে ছানি হয়েছে। ডায়াবেটিস কিন্তু ছানি রোগকে খুব ত্বরান্বিত করে এবং একজন রোগীর যেই বয়সে ছানি হওয়ার কথা তার খুব আগেই কিন্তু ছানি রোগটি হয়ে যেতে পারে ডায়াবেটিসের কারণে। পরের ছবিতে আমরা যাই। যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আঘাতজনিত ছানি। প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছেন একেবারে ফুলের মতন দেখতে হয়ে গেছে, এটাকে আমরা বলি ফ্লোরেট ক্যাটারাক্ট। পরের ছবিটিতে দেখতে পাচ্ছেন যে ওখানেও কিন্তু একটি ছানি পড়েছে, সেই সাথে কিন্তু আইরিডো ডায়ালাইসিস, অর্থাৎ চোখের ভেতরে যে আমাদের যে মনিটা বা আইরিসটা থাকে সেটিও কিন্তু ছিঁড়ে গিয়েছে। পরের ছবিতে আমরা যাই। ইলেকট্রিক শক লাগলেও কিন্তু ছানি হতে পারে। সেক্ষেত্রে আসলে জন্মগত ছানি বা শিশুদের ক্ষেত্রে ছানি কেন পড়ছে? শিশুদের ক্ষেত্রে কিন্তু ছানি পড়ার বিষয়টি একটু আলাদা। যেমন একটি শিশু, আমি প্রথমেই বলেছিলাম যে জন্ম থেকেই কিন্তু ছানি রোগটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যেমন ধরুন, একজন শিশুর যদি তার মায়ের পেটে থাকা অবস্থাতে তার মায়ের যদি কিছু ইনফেকশন হয়ে থাকে, যেমন রুবেলা বা মিজলস এই ধরনের বা হার্পিস এই ধরনের ইনফেকশন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু শিশুর চোখে ছানি পড়তে পারে। এমনকি কিছু শিশু স্বাভাবিকভাবে জন্মানোর পরের কয়েক বছর পরেও কিন্তু তাদের চোখে ছানি পড়তে পারে। সেটিকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট, এবং জন্মগত ছানিকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারাক্ট। আমরা ছবি দিয়ে একটু দেখব। লক্ষ্য করুন, এখানে কিন্তু এই শিশুটির দুটি চোখেই কিন্তু ছানি আছে। এই ছানিটি কিন্তু আসলে জন্মগত ছানি। পরের ছবিতে আমরা একটু যাই। এই শিশুটিরও দুই চোখে ছানি আছে, কিন্তু এই শিশুটির পরবর্তী বয়সে গিয়ে ছানিটি হয়েছে।
তো এটাকে আমরা বলছি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। এই যে একেবারে ছোট বয়স থেকে ছানির সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আসলে আপনারা যারা আসেন রোগীদের সাথে তাদেরকে কাউন্সিলিংটি কিভাবে করেন এবং চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে? বাবা মারা যখন আমাদের কাছে শিশুদেরকে নিয়ে আসেন, আমরা কিন্তু প্রথমেই তাদেরকে এই কাউন্সিলিংটি করি যে আপনার শিশুর চোখে যেহেতু ছানি পড়েছে, এই ছানির কিন্তু কোনো ওষুধ দিয়ে চিকিৎসা হবে না। অবশ্যই এই ছানিটিকে কিন্তু বের করে নিয়ে এসে একটি পরিষ্কার লেন্স সেখানে বসিয়ে দিতে হবে। কিন্তু শিশুদের ছানির বিষয়ে একটু আলাদা ব্যাপার আছে। যেমন 2 বছরের আগে আমরা শিশুদেরকে চোখে ছানির অপারেশনের পরে লেন্স দেই না, 2 বছর বয়সের পরে আমরা শিশুদেরকে চোখে অপারেশন করে লেন্স দেই। সেক্ষেত্রে যে সমস্ত শিশুদের বয়স 2 বছরের কম থাকে তাদের আরেকটি অপারেশন করে চোখে লেন্স বসাতে হয়। তাছাড়া যাদের বয়স 2 বছরের বেশি তাদের একই সাথে ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দেওয়া হয়। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি অবশ্যই। জি লক্ষ্য করুন ডান দিকের যে ছবিটি, এখানে আসলে একটি ক্যাটারাক্ট রয়েছে বা ছানি যেটি আমরা বলছিলাম। পরের ছবিটিতে দেখুন যে অপারেশন করার পরে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ভিতরে একটি ইন্ট্রাঅকুলার লেন্স আমরা বসিয়ে দিয়েছি এবং তারই ভেতর দিয়ে কিন্তু আমরা আসলে রেটিনার যে ফান্ডাল গ্লোটা বা লাল যে আভাটা দেখা যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই। অপারেশন করবার পর আসলে সেক্ষেত্রে ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করেন? জি অবশ্যই। শিশুর যখন ছানি অপারেশন হচ্ছে এর পরবর্তীতে কিন্তু আমরা শিশুটিকে তার পরদিনই দেখি, বা যে কোনো ছানি অপারেশনের পরে কিন্তু আমরা রোগীদেরকে তার পরদিন একবার দেখি, 7 দিন পর একবার দেখি, তারপরে 30 দিন পরে একবার দেখি এবং প্রতি 6 মাস পর পর কিন্তু আমরা দেখি। এবং শিশুদের বিষয়টি কিন্তু আরও অনেকটা স্পর্শকাতর, কারণ শিশুদের কিন্তু অ্যাম্বলায়োপিয়া বা অলসতা ডেভেলপ করার অনেক বেশি সম্ভাবনা থাকে। সেই জন্য প্রত্যেকটি শিশুকে ছানি অপারেশনের পরেও প্রতি 6 মাস পর পর আমরা দেখি যে সেই শিশুটির চশমা লাগছে কিনা বা সেই শিশুটির দৃষ্টিশক্তিটা ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য রাখি। তাছাড়াও যাদের চোখে ছানি পড়ে যে সমস্ত শিশুদের, তাদের কিন্তু চোখের পিছনে রেটিনায় বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে, সেই বিষয়টিও আমরা অপারেশনের পরে লক্ষ্য রাখি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। চোখের ছানি অপারেশনের কি কি পদ্ধতি রয়েছে আমাদের দেশে? জি অবশ্যই, আমরা একটি ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি বড় ইনসিশন দিয়ে, অর্থাৎ অলমোস্ট 9 থেকে 10 মিলিমিটার একটি বেশ বড় ইনসিশন দিয়ে আমরা আস্ত ছানিটিকে বের করে নিয়ে আসি এবং পরবর্তীতে এখানে কিন্তু সেলাই লাগে। পরের ছবিটিতে আমরা যাই। পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি অর্থাৎ SICS আমরা যেটিকে বলি। এখানে কিন্তু ইনসিশন সাইজটাকে আরেকটু কমিয়ে নিয়ে এসে 6 মিলিমিটার আমরা একটি ইনসিশন দেই এবং সেখানে কিন্তু একটি টানেল ইনসিশন হয়। এই টানেল ইনসিশনের সুবিধা হলো যে আমরা আস্ত ছানিটিকে যখন বের করে নিয়ে আসছি, পরবর্তীতে কিন্তু কোনো সেলাই লাগছে না। এবং পরের ছবিটি আমরা দেখব। কালের বিবর্তনে এখন সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি, সেটিকে আমরা বলছি ফ্যাকো ইমালসিফিকেশন। ফ্যাকো ইমালসিফিকেশন এমন একটি পদ্ধতি যেখানে আসলে আমরা খুবই ছোট্ট একটি ফুটা অর্থাৎ 2.4 থেকে 2.8 মিলিমিটার একটি ইনসিশন দিয়ে চোখের ভেতরের লেন্সটিকে গলিয়ে একেবারে ভেতর থেকে আমরা লেন্সটিকে বের করে নিয়ে এসে সেই ছোট্ট ফুটার ভেতর দিয়ে কিন্তু আমরা একটি ফোল্ডেবল লেন্স আমরা বসিয়ে দিচ্ছি। সাধারণত এই ধরনের অপারেশনে কোনো ইনজেকশন লাগে না, সেলাই লাগে না, কোনো ব্যান্ডেজ লাগে না, কোনো ব্যথাও লাগে না। সো খুবই রোগী বান্ধব একটি পদ্ধতি। এখানে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম বা হোয়াইট স্টার আই সিগনেচার ফ্যাকো ইমালসিফিকেশন সিস্টেম নিয়ে আমরা কথা বলছিলাম। এরই সাথে পরের ছবিতে আমরা দেখব, এরই সাথে মেলবন্ধন হয়েছে অপথলমিক অপারেটিং মাইক্রোস্কোপ লুমেরা 700 এবং এরই সাথে ক্যালিস্টো আই মার্কারলেস সলিউশন। এই তিনটি ডিভাইস এবং এরই সাথে যখন আমরা আওয়েল মাস্টার 700 বায়োমেট্রি মেশিন যখন আমরা ইনকর্পোরেট একসাথে করছি, তখন কিন্তু খুবই নির্ভুলভাবে অপারেশনটি করতে আমরা সক্ষম হচ্ছি। ছানি অপারেশনের ক্ষেত্রে আসলে কৃত্রিম লেন্স সংযোজন করতে হয়, সেক্ষেত্রে আসলে এই লেন্সের পাওয়ারটি আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন? আসলে লেন্সের পাওয়ার নির্ণয় করাটা কিন্তু খুবই জরুরি। একেবারে অপারেশন করাটা যতটা জরুরি, লেন্সের পাওয়ার নির্ণয় করাটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। আমরা প্রথম দিকে যে ধরনের টেকনোলজি ব্যবহার করতাম সেটিকে আমরা বলতাম আসলে কন্ট্যাক্ট বায়োমেট্রি। সেটিকে আমরা একটু ছবি দিয়ে দেখিয়ে দিতে পারি। যে এখানে লক্ষ্য করুন, একটি প্রোবের সাহায্যে আমরা কিন্তু চোখের কর্নিয়া বা মনির উপরে একটি প্রোব বসিয়ে আমরা ইন্ট্রাঅকুলার লেন্সের পাওয়ারটা কিন্তু আমরা দেখতে পেতাম। সেটিও একটি পদ্ধতি। এখন সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি সেটি হচ্ছে নন কন্ট্যাক্ট বায়োমেট্রি বা
অপটিক্যাল বায়োমেট্রি। আমরা একটি ছবি দেখছি, এখানে দেখতে পাচ্ছেন যে সোয়েপ্ট সোর্স অপটিক্যাল বায়োমেট্রি। একটু আগে যেটি বলছিলাম যে আইওয়েল মাস্টার 700, এখানে কিন্তু আমরা পেশেন্টের চোখে কোনো প্রোব বা কোনো কিছু লাগানোর প্রয়োজন হয় না। সিম্পলি পেশেন্ট যখন একটি মেশিনে মুখ রাখবেন, একেবারেই আমরা কিন্তু এখানে অপটিক্যাল বায়োমেট্রির সাহায্যে চোখের পেশেন্টের ইন্ট্রাঅকুলার লেন্সের পাওয়ারটা কিন্তু আমরা একেবারে নির্ভুলভাবে মেজার করতে সক্ষম হচ্ছি। ছানি অপারেশন করবার আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন পড়ে? ছানি অপারেশনের আগে আমরা রোগীর দু রকমের পরীক্ষা করি। একটি হচ্ছে জেনারেল কিছু পরীক্ষা, অর্থাৎ শারীরিক কিছু পরীক্ষা, কিছু রক্ত পরীক্ষা করি, এবং তাছাড়া কিছু চোখের কিছু পরীক্ষা করে নিই। শারীরিক পরীক্ষার মধ্যে কিন্তু আমরা প্রথমেই একটু রোগীর ব্লাড সুগারটা কেমন আছেন, তিনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন আগের থেকেই, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আরবিএস না, সেই সাথে আমরা HbA1c বা গড় ব্লাড সুগারটি কেমন আছে সেটিও আমরা একটু দেখে নিই। তাছাড়া পেশেন্টের ব্লাড হাইপারটেনশন আছে কিনা বা ব্লাড প্রেশারের সমস্যা আছে কিনা সেটিও আমরা দেখি। তাছাড়া পেশেন্টের কিডনির জনিত কোনো সমস্যা আছে কিনা বা হার্টের কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রথমেই দেখে নিই এবং সেগুলোকে আগে আমরা কন্ট্রোল করে নিই। তাছাড়া পরবর্তীতে আমরা চোখেরও কিছু পরীক্ষা নিরীক্ষা করি। যেমন একজন রোগী যখন আসেন, প্রথমে আমরা রোগীর চোখের দৃষ্টিশক্তিটা কেমন বা ভিশনটা কেমন, ভিজুয়াল অ্যাকুইটিটা কেমন, সেটি আগে আমরা দেখে নিই। তারপরে আমরা পেশেন্টকে একটি স্লিট ল্যাম্প মেশিনে বসিয়ে আমরা পেশেন্টের চোখের কর্নিয়া কেমন আছে, তার কোনো আইলিডের কোনো ডিজিজ আছে কিনা, কেরাটোকোনাস নামের কোনো ডিজিজ আছে কিনা, এই ধরনের বিষয়গুলোকে আমরা বাদ দিয়ে নিই। এবং অবশ্যই আমরা ছানিটি আসলে কোন ধরনের ছানি বা তার গ্রেডিংটি বা স্টেজিংকে আমরা কিন্তু সেই সাথে করে নিই। তাছাড়াও এর পরবর্তীতে আমরা চোখের রেটিনা দেখি, সেই সাথে আমরা চোখের প্রেশারটিও কিন্তু আমরা দেখে নিই। এবং একটু আগে যেটি বলছিলাম যে অবশ্যই ইন্ট্রাঅকুলার লেন্সের যে পাওয়ারটি সেটিও কিন্তু আমাদের দেখে নিতে হয় বায়োমেট্রির সাহায্যে। আমরা অনেক সময় আসলে দেখি যে চোখের ছানি পড়ার রোগ রয়েছে, কিন্তু সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসছে না। কখন আসলে আসা প্রয়োজন এবং না আসলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টি নিয়েও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। অবশ্যই দর্শক, ছানি রোগ ও তার চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদের সাথে। এই আলোচনায় আমরা ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ছানি রোগ ও তার চিকিৎসা। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আপনার সাথে কথা হচ্ছিল চোখের ছানি পড়া সমস্যাটি নিয়ে। অনেকগুলো বিষয় শুনছিলাম, চিকিৎসা পদ্ধতি নিয়েও জানছিলাম। অনেকে যেটি করেন যে সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসেন না এই ছানি পড়া সমস্যা নিয়ে। সঠিক সময়ে যদি চিকিৎসকের শরণাপন্ন না হন, পরবর্তী জীবনে আসলে কি কি সমস্যা হতে পারে? অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এটি আসলে খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন, কারণ রোগীরা যখন আমাদের চেম্বারে ছানি নিয়ে আসেন এবং প্রথমবার যখন ওনারা জানতে পারেন যে ওনাদের চোখে ছানি রোগটি আছে, ওনারা প্রথমেই কিন্তু একটু আতঙ্কিত হন বা ভয় পান, এবং তখনই কিন্তু আমরা একটু কাউন্সেলিং করি বা ওনাদেরকে একটু অভয় দিই যে এই অপারেশন করাটা কিন্তু কোনো কঠিন কোনো কাজ না। এটি করতে মাত্র 10 মিনিট সময় লাগে, কোনো ইনজেকশন লাগে না, কোনো ব্যথা লাগে না, কোনো স্টিচ লাগে না, খুবই অল্প সময় এবং খুবই রোগী বান্ধব একটি পদ্ধতি, আমি একটু আগে যেটি বলছিলাম। কিন্তু তারপরেও অনেক রোগীরা আসলে ভয় পান বা তাদের আসলে সচেতনতাটা থাকে না বলেই কিন্তু ওনারা অপারেশনটি সঠিক সময় করেন না। এবং যেটি বলছিলেন যে সঠিক সময় অপারেশন না করলে কি ধরনের সমস্যা হতে পারে, হ্যাঁ অবশ্যই, যদি ছানিটি একসময় অনেক দিন যাবৎ থাকে এবং সেটি পাকতে পাকতে একসময় এত বেশি সাদা বা পাথরের মতো হয়ে যায়, একসময় কিন্তু সেই ছানিটি থেকে হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে চোখে কিন্তু লেন্স ইনডিউসড গ্লোকোমা কিন্তু হয়ে যেতে পারে। আমি একটি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। জি, লক্ষ্য করুন, প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছেন যে খুবই পরিপক্ক অবস্থাতে একেবারে সাদা হয়ে গেছে একটি ছানি। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ছানিটি কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের সামনে যে আইরিস থাকে সেটিকে কিন্তু চাপ প্রয়োগ করছে এবং হঠাৎ করে কিন্তু প্রেশার বাড়িয়ে দিয়ে প্রচণ্ড লাল হয়ে প্রচণ্ড ব্যথা, এমনকি রোগীর প্রচণ্ড পেটে ব্যথা, মাথায় ব্যথা, এমনকি রোগী বমি করতে করতে আমাদের চেম্বারে আসেন এবং অনেক সময় ওনারা মেডিসিন স্পেশালিস্টের কাছে যান এই ভেবে যে হয়তো ওনাদের পেটের কোনো গোলযোগ হয়েছে। পরবর্তীতে একজন ডাক্তার তখন বলেন যে না, আপনার আসলে পেটের সমস্যা না, এটি কিন্তু চোখের থেকে হয়েছে এবং সেটি দীর্ঘদিন ছানি পুষে রাখার ফলেই হয়েছে। তাছাড়াও দীর্ঘদিন ছানি পুষে রাখতে কিন্তু অপারেশনের ঝুঁকি জটিলতাও বাড়তে পারে। অনেকে আসলে যেটি জানতে চান যে ছানি অপারেশনের সঠিক সময় আসলে কোনটি?
জি অবশ্যই। এরই সাথে এই প্রশ্নটি যেহেতু চলে আসে, সঠিক সময়ে আসলে অপারেশনটি তখনই করা উচিত যখন একজন রোগীর দৈনন্দিন জীবনে কিন্তু ব্যাহত হচ্ছে। প্রথমেই আপনি 40 বছর বয়সের পরে অবশ্যই একজন চোখের ডক্টরের কাছে এসে দেখিয়ে যাবেন যে আপনার চোখটি কেমন আছে, এবং যখনই একজন চোখের ডাক্তার আপনাকে বলবেন যে আপনার একটু একটু করে ছানি আসছে, আপনি তার কাছে নিয়মিত অবশ্যই ফলো আপে থাকবেন। এবং যখন আপনি জানেন যে আপনার ছানি আছে, ডক্টর যখন বলবে যে আপনার ছানি অপারেশনটি করে ফেলা উচিত, তখন করে ফেলাই ভালো। তাছাড়া আপনার যখন মনে হচ্ছে যে আপনি একটু একটু করে দেখতে পাচ্ছেন না, সেই সময়ও করতে পারেন। তবে কিছু কিছু ছানি আছে, যেমন পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বা পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট, এটি কিন্তু অল্প অবস্থাতে থাকলেও চোখের দৃষ্টিশক্তিকে অনেক বেশি আক্রান্ত করায়, কিন্তু এই অপারেশনটি প্রথমে করে ফেলাই ভালো। তাছাড়াও কিছু পেশা আছে, যেমন একজন পেশাদার গাড়ি চালক বা পাইলট, তাদের ক্ষেত্রে কিন্তু ছানি বেশি দিন পুষে রাখা মোটেও কোনো বুদ্ধিমানের কাজ না। প্রথম দিকেই ছানি অপারেশন করে ফেললে তাদের জন্য ভালো। ছানি অপারেশনের অনেক প্রকার লেন্স রয়েছে, আপনার কাছে আসলে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। লেন্স আসলে বেশ কয়েক প্রকারই আছে। প্রথমে যেটি বলেছিলাম যে হাতে কেটে যে অপারেশনটি করতে হয়, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, সেখানে কিন্তু আমরা আসলে একটি পিএমএমএ লেন্স বা হার্ড লেন্স কিন্তু আমরা সেখানে ব্যবহার করি। তাছাড়া আরেক রকম লেন্স আছে, সেটিকে আমরা আসলে বলি ফোল্ডেবল লেন্স। পরবর্তীতে ফ্যাকো ইমালসিফিকেশনে কিন্তু আমরা ফোল্ডেবল লেন্সেরই বেশি ব্যবহার করে থাকি। ফোল্ডেবল লেন্সের আবার কয়েকটি প্রকার আছে, যেমন মোনোফোকাল। মোনো মানে একটি, অর্থাৎ এখানে একটি পাওয়ার থাকে, দূরের জন্য পাওয়ার থাকে, কাছের জন্য একটি চশমা দিয়ে পড়তে হয়। এছাড়াও ট্রাইফোকাল লেন্স আছে, যেটিতে আসলে 3টি পাওয়ার থাকে, দূরে, মাঝে, কাছে। সাধারণত এখানে রোগীদের চশমা পড়তে হয় না। আরেকটি লেন্স আছে যেটিকে আমরা বলি এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস। একটিতে দূরে পাওয়ার থাকে, এমনকি ইন্টারমিডিয়েট ডিস্টেন্স যারা কম্পিউটারে বেশি কাজ করেন সেখানেও কিন্তু পাওয়ার থাকে, কাছের জন্য একটি চশমা লাগে। তাছাড়াও আরেক রকমের লেন্স আছে, যেমন টরিক লেন্স। এই টরিক লেন্সটি কিন্তু যাদের সিলিন্ডার পাওয়ার আছে সেখানে কিন্তু আমরা দিতে পারি। অনেকে আসলে যেটি জানতে চান বা অনেকে আসলে চিকিৎসা করবার পরও আসলে জানতে চান যে এই যে ছানি অপারেশন করা হলো, পুনরায় আসলে ছানি পড়ার সম্ভাবনা রয়েছে কিনা। আসলে ছানি যখন আমরা অপারেশন করি, তার ভিতরে কিন্তু আমরা একটি লেন্স বসিয়ে দিই, সেখানে আসলে ছানির আর কোনো কিছু থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, খুবই অল্প কিছু সংখ্যক রোগীর ক্ষেত্রে কিন্তু চোখের পিছনে যে আমাদের ক্যাপসুলটা থাকে সেটি একটু আস্তে আস্তে ঘোলা হয়ে যেতে পারে। সেটিকে আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন বা আফটার ক্যাটারাক্ট। সেটি কিন্তু খুবই সহজেই আমরা লেজার রশ্মির সাহায্যে একটি মেশিনে বসিয়ে কিন্তু সেটিকে আমরা পরিষ্কার করে দিতে পারি, এবং সেটির জন্য কিন্তু একজন রোগীর কিন্তু অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার কোনোই প্রয়োজন নেই, এবং ইনজেকশন, সেলাই বা ব্যথার কোনো বিষয় নেই। জাস্ট আপনি একজন ডাক্তারের চেম্বারে আসবেন, উনি আপনাকে একটি মেশিনে বসিয়ে করে দিবেন, 5 থেকে 6 মিনিট সময় লাগে, আপনি বাড়িতে চলে যাবেন। খুবই রোগী বান্ধব একটি পদ্ধতি। আমি একটি ছবি দেখাচ্ছি, যে লক্ষ্য করুন যে ডান দিকের ছবিটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লেন্সের পিছনের জায়গাটি কিন্তু একটু ঘোলা হয়ে গিয়েছে, এবং তার পাশের ছবিটিতে আপনি দেখবেন যে আমরা কিন্তু মাঝখানের জায়গাটিকে কিন্তু সুন্দর করে লেজার দিয়ে পরিষ্কার করে দিয়েছি, সেজন্য কিন্তু আর জায়গাটি কিন্তু আর ওপ্যাসিফাইড নাই, সো রোগী কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে। লেন্স বসাবার পর পুনরায় আসলে আবার লেন্স বসানোর প্রয়োজন হয় কিনা? জি, খুবই ভ্যালিড এই প্রশ্নটাও, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে আমি প্রথমে বলছিলাম যে ইন্ট্রাকুলার লেন্সের পাওয়ার মাপাটার প্রয়োজনীয়তাটা আসলে কতটা জরুরি। আপনি যখন একটি অপারেশন করবেন, তখন যদি আপনি নির্ভুলভাবে একটি লেন্স না বসান, যদি কোনো ভুল পাওয়ারের লেন্স বসানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি অপারেশনের মাধ্যমে কিন্তু লেন্সটিকে বের করে আনা প্রয়োজন হতে পারে। সেটিকে আমরা বলি আইওএল এক্সচেঞ্জ, এবং খুবই কঠিন একটি পদ্ধতি। এটি আমরা আসলে সাধারণভাবে এটি আমরা করতে চাই না, তাই অপারেশনের আগেই ইন্ট্রাকুলার লেন্সের পাওয়ারটিকে সুন্দরভাবে মেপে নেওয়া খুবই প্রয়োজন। আমরা অনেক সময় জানি যে রোগীরা আসলে দেশের বাইরে যান চিকিৎসা করাবার জন্য। ঢাকা আই কেয়ার হসপিটাল এই ছানির চিকিৎসা পদ্ধতি কিভাবে আপনারা এই সুশৃঙ্খলভাবে নিশ্চিত করছেন? জি, ধন্যবাদ। আসলে এতক্ষণ যাবত আমি যেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং যেই সমস্ত মেশিনের কথা আমি বলছিলাম, সেই সমস্ত কিছু কিন্তু ঢাকা আই কেয়ার হসপিটালে কিন্তু আছে, এবং আমরা প্রতিদিনই রোগীদের এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছি, এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। ঢাকা আই কেয়ার হসপিটাল আপনাদের এই সমস্ত চিকিৎসা নিশ্চিত করে। নিশ্চয়ই। রোগীদের আরেকটি বিষয় জানবার থাকে, সেটি হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটালে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে কিনা? জি, অবশ্যই। আমি একটু আগে যে বলছিলাম যে পদ্ধতিগুলো সম্পর্কে, যে মেশিনগুলো সম্পর্কে এবং যেই ধরনের অপারেশন সম্পর্কে আমি বলছিলাম, এই সব কিছুই কিন্তু ঢাকা আই কেয়ার হসপিটালে আছে, এবং আপনি জেনে খুবই
খুশি হবেন যে আমরা প্রতিদিন অনেক রোগীদেরকে এই অপারেশনের সাহায্যে সুস্থ করে তুলছি এবং ঢাকা আই কেয়ার হসপিটালে কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই তারা এই ধরনের চিকিৎসা নিশ্চিতে আসতে পারেন। আপনার কথার মাধ্যমে আমাদের দর্শক যারা রয়েছে তাদের বিশ্বাসের জায়গা ঢাকা আই কেয়ারের উপর অনেকটাই সুদৃঢ় হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আরটিভির সকল কলাকুশলী এবং আরটিভিকেও অনেক ধন্যবাদ। দর্শক, একজন অভিজ্ঞ চিকিৎসক যখন উপসর্গ বা লক্ষণ দেখে চোখের সমস্যা নিশ্চিত করেন তখন অবশ্যই সে অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে সঠিক চিকিৎসাটি কিন্তু নিতে হবে। চোখসহ শরীরের যে কোনো অংশের চিকিৎসা নিয়ে অবহেলা করা যাবে না কোনোভাবেই। অসময়ে অকালে দৃষ্টি হারানো থেকে রক্ষা পেতে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসাটি গ্রহণ করতে হবে। নিজেকে আর নিজের চারপাশকে সুস্থ ও স্বচ্ছ রাখতে হবে, তবেই জীবন হয়ে উঠবে আলোকিত এবং আনন্দময়। সবার জন্য সুস্থ, সতেজ, স্বস্তিময় জীবনের প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।